দর্শক, প্রতিদিন ঘটে যায় নানান ঘটনা, এমন সব ঘটনা তা ভাবায় নাগরিক চেতনা। সাম্প্রতিক সময়ের যে আলোচিত ঘটনা, সে আলোচিত ঘটনা নিয়ে চ্যানেল 24-এর নিয়মিত আয়োজন ফোকাস পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম সবুজ। আজকে আমরা ফোকাস পয়েন্টের যে নাম দিয়েছি বিচারের বাণী। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুদকের মুখ্য আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মূলত আজকে যে আলোচনা করব তা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে মামলাগুলো, বিশেষ করে রাষ্ট্র সংশ্লিষ্ট সেই মামলাগুলো কিন্তু দুদকের পক্ষ থেকেই করা হয় এবং দুদকের আইনজীবী প্যানেল কিন্তু সেই মামলাগুলো আদালতে গিয়ে লড়েন এবং তার পরবর্তী ফল কিন্তু কি হয় তা আমরা জানি এবং গণমাধ্যমে কিন্তু সেই খবরগুলো প্রচারিত হয়। এর মধ্যে খুব বেশি আলোচিত হচ্ছে দেশের দুইটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থা, বিশেষ করে বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের যে দুর্নীতি এবং তার দুর্নীতির অভিযোগের বিষয়ে এর মধ্যে দুদক অনুসন্ধান শুরু করেছে এবং তার আদ্যপান্ত এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদেরও দুর্নীতির বিষয়ে যদি অভিযোগ আমলযোগ্য হয় তাহলে দুদক পর্যালোচনা করবে, গতকাল এমনটি বলেছেন দুদকের চেয়ারম্যান। এ নিয়ে স্টুডিওতে উপস্থিত হয়েছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। দুদকের যে মামলাগুলো হয়, মামলাগুলো হওয়ার পরে গণমাধ্যম কর্মী তথা সাধারণ মানুষ শুরুতে কিন্তু খুব খুশি হয় যে হয়তো রাষ্ট্রের এই ত্রুটি বিচ্যুতিগুলো এখন কমবে, বাট দিন শেষে আমরা দেখি দীর্ঘ সূত্রিতার মধ্যে পড়ে যায় সেই মামলা, অর্থাৎ বিচারের বাণী কিন্তু আহাজারি করতে থাকে। দুদকের মামলা কিন্তু রেকর্ডের ভিত্তিতে হয়, মানে কাগজ ছাড়া দুদকের মামলা কখনো হয় না। দুদকে যদি কোনো একটা কার্য অনুসন্ধানের জন্য নেওয়া হয় সেটা যাচাই বাছাই করে নেওয়া হয় এবং এই যাচাই বাছাই করে অন্যতম ঘাটতি হলো, অন্যতম তথ্যপাত্য হলো রেকর্ডের ভিত্তিতে তার বিরুদ্ধে কী কী প্রমাণ আছে, কি কি অপরাধের এখানে ক্যারেক্টারিস্টিক্সগুলো বিদ্যমান। যেমন যদি সম্পদ হয়ে থাকে অপরাধ সম্পদ কিনা, যদি মানি লন্ডারিং হয়ে থাকে কী ধরনের মানি লন্ডারিং, অর্থ পাচার করেছে কিনা বা অর্থের উৎস কোথায়, সে অর্থ কোথায় গিয়েছে, অর্থের গন্তব্য কোথায়। তারপর একজন পাবলিক সার্ভেন্ট যদি মিসকন্ডাক্ট হয় সে কিভাবে হলো, কিভাবে করলো, ক্ষমতার অপব্যবহার, সবই কিন্তু তথ্যপাত্রের ভিত্তিতে কাজ করতে হয় এবং তথ্যপাত্র পেলেই হবে না, তার একটা অথেন্টিসিটির প্রয়োজন হয়, সেটা এক্সামিন করতে সময় লাগে। অথেন্টিসিটি এক্সামিন করে যদি কমিশনের কাছে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয় তখন দুর্নীতি দমন কমিশন এটা এক্সামিন করে ওনারা পর্যালোচনা করে একটা সিদ্ধান্ত দেয় যে মামলা হবে কিনা বা অনুসন্ধান রিপোর্ট এটা আমলে নেওয়া যাবে কিনা। যদি আমলে নেওয়া যায় তাহলে ওনারা মামলা করার জন্য একটা অনুমোদন দেয়। আর এমন হতে পারে কমিশন অনেক কিছু তথ্যপাত্রের ঘাটতি থাকলে সেটা আবার বলে তুমি নতুন করে আবার এই তথ্যগুলির ব্যাখ্যা দাও, তুমি সংগ্রহ করো তথ্যপাত্র। কাজে এখানে তো একটা দীর্ঘ সময় যায়, যদিও আইন বিধিতে নির্দিষ্ট একটা সময়সীমা আছে। সব সময় সব অনুসন্ধান একেবারে উইদিন টাইম করা এটা সম্ভব না, বিকজ অফ যেখানে ডেটা কালেকশনের বিষয় থাকে। কোন ধরনের মামলাগুলোর ক্ষেত্রে এমন না, যেই সব মামলার ডাটা অ্যাভেইলেবল, মানি লন্ডারিং বলেন, অপরাধলব্ধ সম্পদ বলেন, পাবলিক সার্ভেন্ট বলেন, আমি অ্যাভেইলেবল পেয়ে যাচ্ছি, ধরেন 1 মাস 2 মাস 4 মাসের মধ্যে পেয়ে যাচ্ছি এবং সেগুলো খুব র্যাপিডলি দেওয়া যায়। আর যেসব তথ্য পেতে সময় লাগে, সেগুলো আপনার অনুসন্ধান কার্য শেষ হতে সময় লাগে। ধরেন আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, ধরেন একজন বিদেশে টাকা পাচার করে নিল, সে টাকা পাচারটা কোন দেশে গেল, আমাদেরকে ফলো করতে হবে, ফলো দ্য মানি, ফলো দ্য ক্রাইম। টাকাটা কোত্থেকে আসলো, কোথায় গেল, এই টাকাটা যদি কেউ ব্যাংক থেকে ধরেন 4 কোটি টাকা উঠিয়ে নিল, উঠিয়ে নিয়ে সে ট্রান্সফার করে ফেললো, এখন কোথায় করলো, দেশের ভেতরে করলো না দেশের বাইরে করলো, না হুন্ডি করে বিদেশ নিয়ে গেল, নাকি ওয়েস্ট আন্ডার স্কিমের মাধ্যমে হোক অথবা আন্ডার ইনভয়েস ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে হোক সে টাকাটা বাইরে পাঠিয়ে দিল। এখন আমি যখন নিশ্চিত হব টাকাটা বাইরে চলে গেছে তখন দুর্নীতি দমন কমিশনকে একটি আপনার মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্টের আওতায় MLAR পাঠাতে হয়, যেই দেশে টাকা গিয়েছে সেই দেশের কাছে, তাদের ইন্টেলিজেন্সের কাছে পাঠিয়ে তাদের কাছে আমরা জানতে চাই আপনার দেশে এই ব্যাংকে বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আমার দেশের একটা নাগরিক এত কোটি টাকা রাখছে, এত $, আমাদের কাছে ইনফরমেশন আছে, আমাদের এই ডাটাগুলো আছে, আপনারা আমাদেরকে একটু কনফার্মেশন দেন। আমরা পৃথিবীর একমন গ্রুপের মেম্বার, একমন গ্রুপে 137টা দেশ আছে, প্রত্যেকটা দেশ তথ্যপাত্র চাইলে এটা দেয়, বাধ্যবাধকতা আছে, কিন্তু সেই তথ্যপাত্র আমি আদালতে ইউজ করতে পারবো যার কাছ থেকে আমি উপাত্ত এনেছি তার একটা কনসেন্ট লাগবে। সে যদি কনসেন্ট না দেয়
আমি এটা আদালতে ইউজ করতে পারবো না, কিন্তু আমি ইনকোয়ারি ইনভেস্টিগেশন করতে পারবো। ইনকোয়ারি ইনভেস্টিগেশনে কোনো বাধা নাই। এখানে দুটো গেল 1 দশকের বেশি সময় ধরে জি বিশেষ করে মানি লন্ডারিং এর ঘটনা যখন থেকে খুব বেশি আলোচিত হচ্ছে, এই এমএলএআর মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের আমরা খুব বেশি শুনছি। এখন পর্যন্ত এমন সারা আমাদের চিঠির বিপরীত, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে যে আবেদনটা করা হয় কতখানি এসেছে, কয়টা দেশ থেকে এসেছে, আপনি কি কোনো তথ্য দিতে পারবেন? না, দেখুন, অ্যাটর্নি জেনারেল অফিস একসময় সেন্ট্রাল অথরিটি ছিল, এখন সেন্ট্রাল অথরিটি কিন্তু মিনিস্ট্রি অফ হোম। অ্যাটর্নি জেনারেল প্রায় 3 বছর হয়ে গেল অ্যাটর্নি জেনারেল অফিস সেন্ট্রাল অথরিটি হিসেবে এখন কাজ করে না, এখন করে মিনিস্ট্রি অফ হোম। তবে পূর্বে সেন্ট্রাল অথরিটি থাকালীন সময় যে বিষয়গুলো অ্যাটর্নি জেনারেল অফিস দেখতেন সেগুলো এখন ওনারাই সেন্ট্রাল অথরিটি হিসেবে কাজ করে। আমরা অনেক মামলা করেছি, অনেক। আমাদের এমএলআর রিপ্লাইয়ের সংখ্যা মোর দেন 60%, 70% আমরা প্রসিকিউশন করেছি। সেই প্রসিকিউশন অনেকগুলি রায় হয়ে গেছে, অনেকগুলি ইনভেস্টিগেশন আছে, অনেকগুলি বিচার শেষ পর্যায়ে, অনেকগুলি মাঝপথে। বেশ ভালো, এমএলআরের রেসপন্সটা ভালো। এমএলআরের রেসপন্স ভালো হওয়ার দুটো কন্ডিশন। সম্প্রতি সময় ভালো হয়েছে। আমাদের অভিজ্ঞতা যে 2-4 বছর বা 5 বছর আগেও কিন্তু এমএলএর জবাব পাওয়া যেত না। দুদক চেয়ারম্যানের বা দুদক কমিশনাররা কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এভাবে বলেছেন যে আমরা এমএলএর পাঠিয়েছি, কিন্তু সঠিক তথ্য আমরা সংশ্লিষ্ট দেশ থেকে পাচ্ছি না। এটা একটা কারণ আছে, এটা ঠিক বলেছেন চেয়ারম্যান মহোদয় বা কমিশনার মহোদয়, যেটা বলেছেন ওটা কারেক্ট বলেছেন। কারণ আপনি যে দেশের কাছে তথ্যপাত্র চাচ্ছেন সেই দেশ, তাদের একটা সেন্ট্রাল অথরিটি আছে, হয়তো তাদের আইজি পুলিশ থাকে, অথবা সেন্ট্রাল ব্যাংক থাকে, অথবা মিনিস্ট্রি অফ হোম থাকে। তারা তাদের দেশে এটা ইন্টেলিজেন্স রিপোর্টার আমাদের মাধ্যমে ওটা কাজ করে তথ্যপত্র চায়, তাদের ব্যাংক স্টেটমেন্টের চায়, ইন্স্যুরেন্সের কাছে চায়, ইন্টেলিজেন্সের কাছে চায়। তারা যদি এটা সঠিক সময় না পায় তাহলে সঠিক সময় এটা দিতে পারবে না। ধরেন আমার কাছে একটা ডাটা ছিল আমাদের বিএফআইউর কাছে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যারা আর্থিক অপরাধের অনুসন্ধানে কাজ করে। আর্থিক অপরাধের ধরতে পারেন, তাদের অবস্থান হলো গোয়েন্দা বিভাগ, যদিও সেপারেট স্ট্যাটাস, ক্রিয়েচার অফ স্ট্যাটিউট। তারা আমাদের কাছে যদি কোনো ব্রিটিশ গভর্নমেন্ট বা ইউএসএ গভর্নমেন্ট যদি কোনো তথ্যপত্র চায়, সেটা আমাদের দেশে সময় লাগে। যেমন আমাদের দেশে বেশ কয়েকটা চেয়েছে, আমার নাম বলবো না, তাদের মামলা এখন পেন্ডিং। নাম বললে প্রেজুডিস হতে পারে। সেটা উনি ব্রিটিশ নাগরিক, আবার বাংলাদেশের নাগরিক। সেখানে সে ফ্রড অ্যাক্টে তার মামলা হয়েছে, ফ্রড অ্যাক্টের মামলায় তার সাজা হয়েছে। সে এখানে এসে প্রায় 56টা ব্যাংকের ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলছে, হিউজ অ্যামাউন্ট অফ মানি। তখন ব্রিটিশ হোম ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে তথ্য আসলো যে আপনাদের দেশের এই ভদ্রলোকের লিগ্যাল স্ট্যাটাসটা কি, তার বিরুদ্ধে আদৌ কোনো মানি লন্ডারিং মামলা হয়েছে কিনা। আমরা তাদের তথ্যপত্র দিয়েছি র্যাপিডলি। এখন কথা হলো আমি সেই তথ্যটাই র্যাপিডলি দিতে পারবো যে তথ্যটা আমি সহসা পাবো। ঠিক তাদের ক্ষেত্রেও এটা তাই। আমি সিঙ্গাপুর গভর্নমেন্ট বা ব্যাংককের কাছে অথবা মালয়েশিয়ার কাছে আমি যদি কোনো এমএলআরের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাই, তখন ওনারা যত র্যাপিড পাবে তত দিতে পাবে। এই ব্যাপারে কিন্তু আমি একমন ট্রিটির আওতায় যেসব দেশ আছে, 137টা দেশ, তাদের মধ্যে কিন্তু যথেষ্ট আন্তরিকতা আছে। তারা কিন্তু এটা নিয়ে খুব একটা ডিলে করে না। আচ্ছা আচ্ছা, তার মানে এমন এমএলআর এর যে দীর্ঘসূত্রিতা ছিল তা অনেকটা কেটে গেছে, অনেকটা কেটে গেছে, আবার এটা অনেকটা বাড়তেও পারে। আর যদি ধরেন আমি কোন অঞ্চল থেকে দীর্ঘ সময়টা বেশি লাগে আপনাদের অভিজ্ঞতা কি বলে? ওই যেসব দেশ থেকে ধরেন আইনি যেখানে কাঠামো থাকে, যেমন থেকে কানাডা, সুইজারল্যান্ড, এইসব দেশের তো কিছু নিজস্ব রেস্ট্রিকশন আছে। এইসব দেশে থাকে, ধরেন সুদান আছে, ধরেন সুদান কিন্তু এখন বর্তমানে পৃথিবীতে মানি লন্ডারিংয়ের একটা বিশাল একটা ক্ষেত্র। সেখানে জঙ্গি ফাইন্যান্স হয়, সেখানে টেরোরিস্ট মানে ফাইন্যান্স হচ্ছে। আপনার একটা কোম্পানিকে তো সেখানে সুদানে ইনভেস্টের জন্য 50,000 কি 50 লক্ষ US$ ফাইন করা হয়েছে। হ্যাঁ, মানে যে বাংলাদেশি কোম্পানি না, ওখানে একটা বিদেশি কোম্পানিকে, এটা মনে হয় আমেরিকান কোম্পানি, ঠিক নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না, ওদেরকে ফাইন করা হয়েছে। ওরা আসলে হয় কি, এটা মানি লন্ডারিংটা ভিন্নভাবে হয়। ওখানে তো বেশি সন্ত্রাসী কাজ হয়, জঙ্গি সন্ত্রাসী। সেখানে ওনারা ওখানে অনেক কিছু ইনভেস্ট করছে ইন্ডাস্ট্রিয়াল ইয়েতে। তখন তাদের একটা বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল জোন জঙ্গিরা দখল করছে। তখন তাদেরকে বলছে যে তোমরা এত টাকা আমাদেরকে দিতে হবে, এত US$, না হলে তোমাদেরকে এখানে কাজ করতে দিব না। এবং সেই কোম্পানি অনেক চেষ্টা করছে তাদেরকে অ্যাভয়েড করার জন্য, কিন্তু আলটিমেটলি পারতেছিল না। পরবর্তীতে ঘুষ হিসাবে তারা ওই টাকাগুলি তাদেরকে দিয়েছে, এবং সেটা টেরোরিস্ট যেটা ফাইন্যান্সিং, সন্ত্রাসী অর্থায়নে ওই টাকাটা খরচ করে। এখন ইন্টারন্যাশনাল সম্ভবত কোর্ট অফ জাস্টিস যে আদালত রায় দিয়েছে, তারা বলেছে এটা ক্লিন মানি লন্ডারিং, এবং ওই কোম্পানিকে তারা পানিশমেন্ট দিয়েছে। এখন আমরা আসবো দেশ জুড়ে
সবচেয়ে বেশি আলোচিত যে দুটি খবর তা হচ্ছে সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনাবাহিনীর প্রধান, অর্থাৎ পুলিশ মহাপরিদর্শক এবং সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে এরই মধ্যে একজনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে এবং সে বিষয়ে আপনি নানা ধরনের তথ্য গণমাধ্যমকে দিয়েছেন। সবশেষ কি তথ্য আছে জনাব বেনজির আহমেদের বিষয়ে? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, বেনজির আহমেদের বিষয়ে গত 26/4 সম্ভবত একটি অনুসন্ধান কার্য শুরু হয় এবং একটা দল গঠন করেছে। সে ওই অনুসন্ধান শুরু হওয়ার পরেই আমরা হাইকোর্টের একটা অর্ডার পাই যে 2 মাসের মধ্যে আমাদেরকে একটা অগ্রগতি প্রতিবেদন দেওয়ার জন্য। সে অনুযায়ী আমরা দিয়ে দিব টাইমলি। আমরা হাইকোর্ট যেখানে ডিরেকশন দেয় আমরা সময় মতো যা যা চাপে আমাদের হাতে যা যা থাকবে সবই দিয়ে দিব। ইতিমধ্যে অনুসন্ধান কার্য অনেক দূর এগিয়ে গিয়েছে। অনুসন্ধান কার্যের হলো ধারাবাহিকতায় 2 দফায় আমরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এবং কিছু প্রপার্টি অপরাধলব্ধ আয়ের যেখানে প্রাথমিক উপাদান আছে, কিছু শেয়ারের উপর আছে অপরাধলব্ধ, সেগুলো জব্দের আবেদন করা হয়েছে। মাননীয় আদালত 2 দফায় 23/5/26 এগুলো জব্দের নির্দেশ দিয়েছে। কিছু ব্যাংক অ্যাকাউন্ট আছে, 33টা ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 27টা নর্মাল ব্যাংক ট্রানজ্যাকশনস, আর আপনার 6টা হলো অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। কিছু শেয়ার আছে যেটা 26 তারিখ জব্দ করা হয়েছে। এখন এই জব্দ প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এখন ভবিষ্যতে যদি আরও কোনো অপরাধলব্ধ প্রপার্টির যদি উপাদান পাওয়া যায়, দুদক আইন ও বিধিমতে সেগুলি জব্দের জন্য আবেদন করবে। অনুসন্ধান কার্য শেষ হলে আপনি একটা পূর্ণাঙ্গ চিত্র পাবেন। আমি তো প্রথমে আপনাকে বলেছি অনুসন্ধান কার্য শেষ হতে সময় সাপেক্ষ দুটোর কারণে। যে তথ্যপত্র আমরা চাই, যেমন মানি লন্ডারিংয়ের একটা উপাদান আছে বলছে বেনজির আহমেদ সাহেবের কাছে, বা অপরাধলব্ধ আয়, জ্ঞাত আয়, বহির্ভূত সম্পদের কথা বলছে, ওনার মেয়েদের, ওনার ওয়াইফের, স্ত্রীর, এগুলো তো বাইরে হয়তো কিছু মানে পত্রপত্রিকায় আসছে, আলোচনায় আসছে, কিন্তু বাইরের পত্রপত্রিকার আলোচনা আর মানুষের মুখের কথাই তো দুদকের অনুসন্ধান রিপোর্ট দিতে পারবে না। তার কাছে ক্রেডিবল ইনফরমেশন, ক্রেডিবল এভিডেন্স যে হাতের মধ্যে পাবে সেটাকে যাচাই বাছাই করে অনুসন্ধান কার্য শেষ করবে। তা আশা করি আপনারা যদি অনুসন্ধান কার্য শেষ হয় একটা পূর্ণাঙ্গ চিত্র পাবেন। কারণ এই অনুসন্ধান রিপোর্টটা যখন কমিশনে জমা দিবে, কমিশন যদি অ্যাপ্রুভ করে, অনুমোদন দেয়, তাহলে মামলা হবে, এর আগে না। এরই মধ্যে নানা জায়গায় খবর আসছে এবং আমাদের সূত্র আমরা জানতে পেরেছি তার যে ব্যাংক অ্যাকাউন্টগুলো রয়েছে সেখান থেকে তিনি টাকা সরিয়ে ফেলেছেন। এই তথ্য আপনার কাছে আছে? জি, এটা আমিও কাগজে দেখেছি। হ্যাঁ, অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। এখন এই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটলো কি না সেটা অনুসন্ধানকারী দল অবশ্যই যাচাই বাছাই করে দেখবে। অনেক সময় যেমন হয়তো ব্যাংকে টাকা আছে, টাকাটা উঠিয়ে নিল, হয়তো উনি ধারণা করছে বা ওনার কাছে মনে হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হতে পারে, তখন ওনারা অনেক সময় অনেক ব্যক্তি যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলে তারা টাকা সরিয়ে নেয়। এখন এটা টাকা সরিয়ে নিয়ে কোথায় নিল, অন্য ব্যাংকে নিল না হুন্ডি করে বিদেশ নিয়ে গেল, এটা কিন্তু আপনাকে ফাইন্ড আউট করতে আমাদের BFIU যেটা আছে, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, তাদের সহায়তা প্রয়োজন। কারণ তারা আর্থিক অপরাধীগুলো নিয়ে কাজ করে এবং তারা এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা যদি তথ্যপত্র পাই অবশ্যই আপনারা জানতে পারবেন। আমরা একটু অন্য আর একটা ঘটনার রেফারেন্স দিয়ে একটু বলি। বেসিক ব্যাংকের ঘটনা দেখেছি যে আমরা আব্দুল হাই বাচ্চুকে দুদক গ্রেফতার করেনি, অর্থাৎ সে কিন্তু আইনের বাইরেই থাকলো, অর্থাৎ একটা ব্যাংক তার কারণে ধ্বংস হয়ে গেল। দুদকের তদন্ত এসেছে এবং সব সংস্থার তদন্তে কিন্তু এসেছে। বেনজির আহমেদও তো প্রভাবশালী একজন, তো তিনিও কি আসলে পার পেয়ে যাবেন তার অনুসন্ধান প্রক্রিয়া? ধরেন তার দোষ পাওয়া গেল, যারা অভিযুক্ত হলো, তার ক্ষেত্রে কি হবে? দুদক কমিশনের সিদ্ধান্ত কি? আপনি যেহেতু মুখ্য আইনজীবী হিসেবে কাজ করছেন। জি, আপনি দেখুন, বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু, ওনার বিরুদ্ধে কিন্তু ওয়ারেন্ট আছে। ওনার চার্জশিট জমা দেওয়ার পরে আদালত ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যুর জন্য প্রার্থনা করেছে আইও, এবং বেশ কয়েকটা মামলা আমলে নেওয়া গেছে। এখন ওনাকে আইনের দৃষ্টিতে আপনি বলতে পারেন পলাতক আসামি। যখন আদালতে আমরা 9 বছর না, আদালতে যখন আমরা চার্জশিট দেওয়ার সময় আসামি লিখি পলাতক এবং সেখানে একটা আবেদন করা হয় আদালতে তার প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হোক, পুরো বিষয়টি এখন আদালতের এখতিয়ার। ইন দি মিনটাইম আপনি জানেন শেখ আব্দুল হাই বাচ্চু 58টা কি 59টা মামলায় আগাম জামিন চেয়েছিলেন। 58টা? হ্যাঁ, আমাদের কাছে কপিও আসছিল, আমরা সার্চ করে দেখেছি কোনো কোর্টে দাখিল করেনি। তো কাজেই আপনি বলতে পারেন আইনের দৃষ্টিতে পলাতক। আপনি যে সংখ্যাটা প্রকাশ করলেন বেনজির আহমেদের কি নিয়ে, সেই সংখ্যাটা কিন্তু আব্দুল হাই বাচ্চুকে নিয়ে অনেক বেশি হয়েছিল, কিন্তু ঠিকই শেষে দুদক চার্জশিট দিল, যদিও সময় লেগেছে বেশি। কারণ সময় লাগার অনেকগুলি কারণ আছে। দুর্নীতি দমন কমিশনের এই বেসিক ব্যাংকের মামলায়
ইনভেস্টিগেটিং অফিসাররা 2500 সাক্ষীকে পরীক্ষা করেছে। আমার জানা মতে দুর্নীতি দমন কমিশনের এমবেজলমেন্টের কোনো মামলায় এত পরিমাণ সাক্ষীকে পরীক্ষা করা হয়নি। 10 জন, 12 জন, 20 জন, 25 জন, ম্যাক্সিমাম 50 জন। কিন্তু এখানে 58টি মামলায় 2500 লোককে পরীক্ষা করা হয়েছে। আমরা যেটাকে আইনের ভাষায় বলি স্টেটমেন্ট রেকর্ডেড আন্ডার সেকশন 161 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর, মানে তদন্তকারী কর্মকর্তার নিকট জবানবন্দি। তা আপনি দেখুন 2500 লোকের জবানবন্দি রেকর্ড করা, এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক, এবং সেই স্টেটমেন্টগুলো রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখতে হয়, তারপরে একটা কনক্লুশন আসতে হয়। সময়টা একটু বেশি লেগেছে ঠিকই, কিন্তু আলটিমেটলি তো চার্জশিট দিয়েছে। গণমাধ্যম কর্মী হিসেবে আমার অভিজ্ঞতা হচ্ছে এমন বড় ফিগার যাদের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান দুদক শুরু করে, তাদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়। তো তার ক্ষেত্রে আসলে কবে নাগাদ দেওয়া হবে? জি দেখুন, অনুসন্ধান কার্যের যেটা একটা ধারাবাহিক চলছে, যেমন 2 দিনে জব্দ করার আদেশ পেল, আরও তথ্যপত্র চাচ্ছে, বিএফআইয়ের কাছে চিঠি দেওয়া হলো। এরই ধারাবাহিকতায় অনুসন্ধানকারী দল যদি মনে করে ওনার বিদেশ যাত্রায় রোধ করা উচিত, তাহলে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জাজের কাছে আবেদন দিতে হবে। আবেদন অনুযায়ী ওনারা অর্ডার দিবে, কারণ 74 DLR অ্যাপিলেট ডিভিশন পেজ 1-এ অলরেডি আমাদের অ্যাপিলেট ডিভিশন একটা গাইডলাইন দিয়েছে কোন কোন ক্ষেত্রে বিদেশ যাত্রা আপনি রোধ করতে পারবেন। সেই গাইডলাইনের ভিতরে থেকে কমিশনের অনুসন্ধানকারী দল যদি মনে করে অবশ্যই এটা একটা দরখাস্ত দিবে, তারপরে যদি আদালত দেয়। এখন কমিশন অনুসন্ধানকারী দল কখন এটা প্রয়োজন মনে করবে, এটা এই মুহূর্তে তো আমি বলতে পারবো না। অনুসন্ধানকারী দলের সদস্য যারা তদন্ত কর্মকর্তা, অনুসন্ধানকারী কর্মকর্তা তারা কি বলেছেন আপনাকে, বা না আপনার দেখুন, সাথে তাদের কোনো আমি কথা আছে? আপনাকে যেহেতু আইনজীবী হিসেবে আপনি তাদেরকে আদালতের সামনে উপস্থাপন করেন। না শুনেন সবুজ, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের সাধারণ মানুষের কাছে অথবা আপনারা মিডিয়া কর্মীর কাছে অনেক সময় অনেক প্রেডিকশন কাজ করে। অনুসন্ধানকারী দল যে কাজ করে সে কাজের মধ্যে আইনজীবী না, কমিশনও ইন্টারফেয়ার করে না। এটা তারা নিজস্ব গতিতে তাদের দৃষ্টিভঙ্গির আলোকে আইনবিধি মেনে করে। তাদের উপর একটা তদারকি সংস্থা কাজ করে, মানে যিনি হলো তদারকি করে, ওই তদারকি কর্মকর্তা তাদের দেখভাল করে। কমিশন অনুসন্ধানকারী দল যদি মনে করে কোনো সময় আমার জিনিসটা ভুল হচ্ছে কিনা, তখন তদারকি সংস্থার কাছে ওরা কনসালটেশন করে, তার সঙ্গে তারা ইন্টারাকশন করে, তখন উনি সেভাবে দেয়। এই কমিশনের অনুসন্ধানকারী দল যে কোনো মামলার ক্ষেত্রে সে স্বাধীন, কিন্তু যেমন কি হওয়ার কোনো সুযোগ আছে কিনা? 6 তারিখে বেনজির আহমেদকে ডাকা হয়েছে এবং 9 তারিখে জুন মাসের তার পরিবারের সদস্যদের ডাকা হয়েছে। 6 তারিখে তাকে দুদকের ডাকা অবস্থায় যদি মামলা হয়, সেই মামলা তিনি জিজ্ঞাসাবাদ তার চলছে, এরই মধ্যে মামলা হয়ে গেল, তখন কি সেই মামলায় তাকে গ্রেফতার করার সুযোগ আছে? না, এটার কোনো সম্ভাবনা নাই, দুটো কারণে। কারণ অনুসন্ধান এখনো শেষ হয়নি। অনুসন্ধানের একটি পর্যায় হলো ওনাদেরকে ব্যক্তিগতভাবে ডাকা, দ্যাটস আ পার্ট অফ ইনকোয়ারি। হ্যাঁ, দুদক ওইভাবে কখনো কাজ করবে না, তাকে ডেকে এনে আমি অ্যারেস্ট করে মানে কোর্টে চালান দিয়ে জেলে পাঠিয়ে দিই, এভাবে কাজ করার কোনো সম্ভাবনা নেই। দুর্নীতি দমন কমিশন যে অনুসন্ধান চলছে তারই অংশ হিসেবে উনি এবং ওনার পরিবারবর্গকে দুটো ভিন্ন ডেটে ডাকা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয়ে জানতে চাই। তিনি তো সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন, তার যে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ কালকে একজন আইনজীবী দুদকে করেছেন এবং দুদক চেয়ারম্যান বলেছেন যে এই বিষয়ে তারা দেখবেন। তো এই বিষয়ে আসলে দুদকের কি করার আছে? ফৌজদারি আদালতে দেখুন, প্রচলিত বিচার ব্যবস্থায় কি তার অনুসন্ধান চলবে, না সেনাবাহিনী তার বিষয়ে ব্যবস্থা নেবে? না দেখুন, উনি তো এখন আর বাংলাদেশ আর্ম ফোর্সেসে নাই, উনি তো এখন সেনাবাহিনীতে নাই। আমার মনে হয় 3 বছরের বেশি হয়ে গেছে উনি রিটায়ারমেন্ট করেছে। এখন যে দরখাস্ত দিয়েছে একজন আইনজীবী, সেই দরখাস্তের মধ্যে তথ্যপাত্র যদি থাকে আর যদি দুর্নীতি দমন কমিশন যদি কোনো তথ্যপাত্র পায়, অন্য 10 জনের বিরুদ্ধে যেভাবে প্রসিডিউর হয় সেভাবে প্রসিডিউর মেনটেন করবে। আমাদের এখানে প্রাক্তন সেনাপ্রধানেরও তো ট্রায়াল হয়েছে, ডেস্টিনির মামলায় ট্রায়াল হয়েছে। তারপরে আপনার কিছু মামলা বাতিল হয়ে গেছে, যেমন MiG-25 যারা ছিল, MiG-29 যারা ছিলেন একজন, তারপরে রাডার কেসে ছিলেন এয়ারফোর্সের চিফ ছিলেন সুলতান মাহমুদ, তারপরে এয়ারফোর্সের আরেকজন চিফ ছিলেন মমতাজউদ্দিন আহমেদ, ওনাদেরও তো ট্রায়াল হয়েছে, যদিও ওনারা ট্রায়ালে খালাস হয়ে গেছে। এবং সেখানে প্রিন্সিপাল অ্যাকিউজ ছিল জেনারেল এরশাদ, আপনি হয়তো মনে আছে রাডার কেস, এটা আপনারা কভার করেছেন মনে হয় অনেকবার। তো কাজেই ওনাদেরও যে ওনাদের সোজা কথা, ফার্স্ট অফ অল দুর্নীতি দমন কমিশন আইনে তফসিলি যদি অপরাধ যদি আসে,
সেটা অবশ্যই দুদক তাকে সেটা খতিয়ে দেখতে বাধ্য। এক্সচেঞ্জ অফিসার হলো তার ক্ষেত্রে না, এতে কোনো কিছু যায় আসে না। সচিবের তো আপনার হচ্ছে, তার তো পাবলিক সার্ভেন্ট রিটায়ারমেন্ট অ্যাক্টের আইন আছে, সরকারি কর্মচারী আইন আছে, কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট তারও তো যদি মিসকন্ডাক্টের কোনো কিছু আসে সেটা তো দুদক আইনে তো বিচার হচ্ছে। জি, জনাব খুরশিদ আলম খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে এত তথ্য দর্শকদের জানানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের আমাদের আয়োজনে। দেখা হবে আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।